যে বাবা গানের থেকে ইন্ডিয়া গানের সাথে বলল যে যে বাবা গানটা যে প্রিন্স ভাই গেলেন, যে জেমস ভাইকে দেখালেন, এবং এটা একদম চরম মিথ্যা কথা। জেমস ভাইকে আমি তখন খুব চুপচাপ, ভেরি মুডি অ্যাটিটিউড বলা একজন লোক, আপন মনে গিটার বাজাচ্ছে, এই ধরনের একজন মানুষ হিসেবে পেয়েছি। আর জেমস ভাই ছিলেন আমার ডাইরেক্ট টিচার। আমি ঝাড়ি খেয়েছিলাম একটা বিশাল ঝাড়ি, না আচ্ছা। জেমস ভাইয়ের জন্য আর কি, মানে আমার যেটা আমার জন্য লাভ হয়েছে সেটা। তো আমি তো জেমস ভাইয়ের নেশায় পড়ে গেলাম, যেখানে যাই মানে জেমস ভাইয়ের কনসার্টে আমি আসি। আসাদ ভাই, ফান্টি ভাই, বাবু ভাই বা মার্টিন ভাই আসলো। তো একদিন মহিমা আমাকে ডাকলো, দূরে তুমি কি কাজ শিখতে আসছো নাকি জেমস ভাইয়ের সাথেই থাকবা? তা আমি জেমস ভাইকে ফোন দিলাম, জেমস ভাই আমার সঙ্গে তো খুব ভালো সম্পর্ক। তা আমি বললাম, জেমস ভাই একটা আমার অনুরোধ আছে। বললো যে কী বল? তা আমি বললাম যে একটা ফিল্মে গান করতে হবে। বলে যে না, বাংলা সিনেমাতে আমি গান করি না। তা আমি বললাম যে আমার কখন তো আপনাকে কোনো রিকোয়েস্ট করিনি, এটা রিকোয়েস্ট, এটা প্রথম এবং শেষ, একটা গান করেন অন্তত, আপনার একটা রাখবেন না, আপনি একটা গান করেছেন। তারপরে উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছোস আমি রাজি, শর্ত দুইটা। আমি বললাম কী শর্ত? বললো যে এক নম্বর উনি একটা বিরাট অঙ্ক চাইলেন, 3 লাখ টাকা চেয়েছিলেন ওই সময়। আরে তানভীর, আসল কথা হচ্ছে কিচ্ছু এত ভেবে চিন্তে করে না সবাই, যে এইসব কথা কাহিনী বলে। তারপরে এই যে বাবা গানের থেকে ইন্ডিয়া গানের সাথে বলল যে যে বাবা গানটা যে প্রিন্স ভাই গেলেন, যে জেমস ভাইকে দেখালেন, এবং এটা একদম চরম মিথ্যা কথা। জেমস ভাই হচ্ছে বাবা গানটা প্রথমে জেমস ভাইরে স্টুডিওতে যখন জেমস ভাই এসে রেকর্ডিংয়ে জেমস ভাই গানটা শুনে এই কয়েকদিন আগে মা বললাম আবার কি বাবা কেমন কেমন জানি হয়ে যাচ্ছে প্রিন্স। তখন আমি বললাম কি জেমস ভাই এটা গাইতে হবে। তখন জেমস ভাই বলে কি আর একটা গান দেয় আমাকে। তখন জুয়েল ভাই স্টুডিওতে, কুয়াশাপুর হয় জুয়েল ভাই। এখন জুয়েল ভাইটা বলে কি, জুয়েল ভাই জেমস ভাই তো এটা বাবাটা করতে যাচ্ছে। জুয়েল ভাইকে বললাম, জুয়েল ভাই বলে কি প্রিন্স ঠিক আছে। জুয়েল ভাই তখন বিদায় শব্দটা কেন এত যন্ত্রণা হয় এইটা গেয়ে ফেলছে। তখন আমি জুয়েল ভাইকে বলি কি, জুয়েল ভাই আপনি বাবা গানটা গান, জেমস ভাইকে এটা দিয়ে দিই। আচ্ছা, ওই যে চিঠিতে বিদায় শব্দটা কেন এত যন্ত্রণা। পরের দিন আবার জেমস ভাই আসছে, জুয়েল ভাই আসছে। তখন জেমস ভাই এসে বলে কি যে বিদায় শব্দটা শুনছে, গাওয়ার কেবলই রেডি শুরু করতে যাবে, তখন বলে কি আচ্ছা আবার বাবা গানটা শোনা। তাহলে 2-3টা অ্যালবামের কাজ চলছিলাম ওই সময়। আমাকে জেমস ভাইয়ের সাথে আমার পরিচয় কিন্তু চিটাগং থেকে। আচ্ছা, উনি ফিলিংসের লিড গিটারিস্ট ছিলেন। এবং আমি যে গান বাজনায় আসলাম, আমার গান বাজনায় আসার জন্য যে মানুষটার অনেক বড় অবদান, তিনি হচ্ছেন সৈয়দ মনসুর। উনি ফিলিংসের ব্যান্ড লিডার ছিলেন তখন। হ্যাঁ, উনি কিবোর্ড বাজাতেন এবং সুর করতেন, এবং বন্ধন শিল্পী গোষ্ঠী নামে আমরা একটা গোষ্ঠীতে সংযুক্ত ছিলাম। এবং এই বন্ধন শিল্পী গোষ্ঠীর মাধ্যমেই আসলে আমার প্রথম গান লেখা হয়। তো জেমস ভাইকে আমি তখন খুব চুপচাপ, ভেরি মুডি অ্যাটিটিউড বলা একজন লোক, আপন মনে গিটার বাজাচ্ছে, এই ধরনের একজন মানুষ হিসেবে পেয়েছি। আর জেমস ভাই ছিলেন আমার ডাইরেক্ট টিচার, মোজাম্মেল হক স্যার। উনি চিটাগং কলেজের প্রিন্সিপাল ছিলেন, ওনার ছেলে, ওনার বাবা, সরি জেমস ভাইয়ের বাবা। আর মোজাম্মেল হক স্যারের ছেলে ছিলেন জেমস ভাই। তো ওই অ্যাটাচমেন্ট, ওই রেসপেক্ট জেমস ভাইয়ের জন্য আমার ছিল। উনিও সম্ভবত এইটুকু রাখতেন। মা গানের রেকর্ডিং গানটা যখন হয় তখন আমি যখন রেকর্ড করি, আর লাকিলি আমি মানে যেমনি অনেক আদর করতাম আমাকে খুবই। আমি একটা কথা বলে নিই, আমি ঝাড়ি খেয়েছিলাম একটা বিশাল ঝাড়ি, না জেমস ভাইয়ের জন্য আর কি, মানে আমার যেটা আমার জন্য লাভ হয়েছে সেটা। তো আমি তো জেমস ভাইয়ের নেশায় পড়ে গেলাম, যেখানে যাই মানে জেমস ভাইয়ের কনসার্টে আমি আসি। আসাদ ভাই, ফান্টি ভাই, বাবু ভাই বা মার্টিন ভাই আসলো। তো একদিন মহিমা আমাকে ডাকলো, দূরে তুমি কি কাজ শিখতে আসছো নাকি জেমস ভাইয়ের সাথেই থাকবা, বলো ম্যানেজার করে দেই। তাহলে আমি জেমস ভাইয়ের বলি যে তুমি ফিলিংসের ম্যানেজার। ওই যে শিক্ষাটা পাইছি বিশ্বাস করো, মানে আজও বলি যে আমার বস যে আমার মানে মবিন ভাই, আমি আজকে দূরে যদি না হলে কি হতো, ওই জেমস ভাইয়ের সাথে সাথেই ঘুরতাম। সত্যি সত্যি নেশা ছিল তো, জেমস ভাই এমন একটা মানুষ, এটা একটা নেশা। এইদিকে জুয়েল ভাই তো বাবা গানটা তুলে ফেলছে, প্রায় মোটামুটি বোধহয় তুলে ফেলছে।
কিন্তু জুয়েল ভাই এত ভালো মানুষ ছিল আচ্ছা যে জুয়েল ভাই ভালো মানুষ। আবার পরে জেমস ভাই এসে বলে কি তাহলে ঠিক আছে এটাই গাই। ওই আচ্ছা মানে প্রথমে আসলে গাইতে চায় না। বাবা গান কিন্তু কঠিন আছে, সবাই যে স্টেজে গায় না, বাবা গান কিন্তু যে চশমাটা দেখে উনি আছে সুরের মানে ইগুলা দেখ, ওঠানামাগুলো দেখ, হ্যাঁ। এবং জেমস ভাই বলে মানে জিনিসটা এত সুন্দর। তো এর মধ্যে অনুঘটকের কাজ করে হচ্ছে ফান্টি। ওই অ্যালবামটার ব্যাপারে হ্যাঁ, ফান্টি ওয়াজ অলসো মাই ফ্রেন্ড। তো ফান্টি তখন জেমস ভাইয়ের মানে সাথে bosom relationship because both of them are performing together in feelings. So ওই ইয়েতে তখন বললো যে আমরা গান করব। সো গান কোথায় করব? ইস্কাটনে। তখন আমি মগবাজার অ্যাপার্টমেন্টসে থাকতাম আমার বড় ভাইয়ের সাথে। আমার বড় ভাইয়ের নাম সদরুল পাশা, অনেকে হয়তো চিনতে পারেন, নাটক করতেন এবং হি ওয়াজ এন অ্যাড ফিল্ম মেকার, সো খুব নাম করা লোক ছিলেন। তো আমি ভাইয়ের বাসায় থাকতাম, হ্যাঁ। তখন আমি মাত্র MBA-তে পড়া শুরু করেছি, এরকম একটা অবস্থায়। সো ওই সময়টায় প্রতিদিন আমার MBA ক্লাসের পরে বা যদি ক্লাস না থাকে আমি চলে যেতাম জেমস ভাইয়ের বাসায়, তারপরে আমরা একটু 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 করে মিউজিক করতাম। আমাদের প্রথম যে গানটা করি সেটা হচ্ছে রিক্সাওয়ালা। আচ্ছা সারা গা ভেজা নোনা ঘামে, তবু পথ চলা নাহি থামে, 3টি চাকায় লেখা ঠিকানা, পিচ ঢালা পথ বড়ই চেনা, শুধু বিশ্রাম মেলে না রিক্সাওয়ালা, চাকা না চললে কাটবে উপোস বেলা। এই গানটা লেখার প্রেক্ষিত ছিল তখন অনেক হরতাল, অনেক এরশাদ বিরোধী আন্দোলন একদম তুঙ্গে। তো ওই সময়টায় রাস্তাঘাটে যদি না চলে রিক্সা ভেঙে দেয়, এটা করে, রিক্সাওয়ালারা না খেয়ে মারা যায়, এরকম একটা অবস্থা। সো দেয়ার ওয়াজ আ আনটোল্ড ফিলিং যে রিক্সাওয়ালাগুলোকে ছেড়ে দিতে হবে, বিকজ ইউনো ওরা তো দিনে এনে দিনে খায়। সো ওই ফিলিং থেকে, এবং আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, সো আমার তো ওই ধরনের একটা ফিলিংস থাকবে। ওই সময় ফিডব্যাকের গান লিখছি, নীল নকশা, সেটাও আমার লেখা, এরশাদ বিরোধী গান, হ্যাঁ, নীল নকশা। তারপরে এই একই অ্যালবামে, জেমস ভাইয়ের অ্যালবামে লিখলাম রাজনীতি খোলস যে আমার সাধনা ক্ষমতায় যাওয়ার, জনগণ চেনে না আমায়, ভণ্ড পীরের তাবিজ আছে গায়ে, এই সমাজে ভণ্ডামি শুধুই জানি আমি ভণ্ডামি। না, আমরা কোনো দল করতাম না কখনো, বা কোনোদিন কোনো দল করি নাই, বা ওরকম কিছু না, এরকম রিস্কের কথাও কোনো কিছু আসেনি। এবং এই গানটা, এই 3টা গান পরপর এসে একটা নতুন সময়ের একটা সূচনা হয়ে গেল। এবং এই 3টা গান, মা বাবা বাংলাদেশ, আমার অন্যান্য গানগুলো তো ছিল, কিন্তু এই 3টা গান এমনভাবে সবার, ছোট বড় সবার, যেমন বড়রাও কিন্তু আমাদের গান পছন্দ করা শুরু করলো এই 3টা গান থেকে। সত্য কথা, মানে বড়রা মানে কি, অনেক তখন তো আমাদের বয়স কম অনেক, কিন্তু বড়রা মানে আমাদের থেকেও যারা 20-25 বছরের যারা বড়, তারাও কিন্তু এই 3টা গান ভীষণ রকম। আমি ইভেন দেখছি বস মানে বলছে এই শোতে যদি জেমস না নেয় জেমসকে, তাহলে আমি শো করবো না। অনেক বড় বড় তখন যারা অর্গানাইজার ছিল তাদের বস ঠেট দিত, বিশ্বাস করো। আজকে বস নাই, বস আমাকে সবসময় বলতো তুই কিন্তু রাশা, সত্যি কথা, বিশ্বাস করো। আমি মানে আমার গায়ের লোম দাঁড়ায় গেছে, আল্লাহ তাকে বেস্ট করুক। আরে সত্যি। এবং 96-এ ঢাকায় আসি এবং ভোরের কাগজের কাজ করাকালীন প্রথম বছর আমি জেমস ভাইয়ের দেখা পাইনি। তবে আমি মূলত মফস্বল থেকে ঢাকা সদরে আসি গান লেখার জন্য। একেবারে গানের শ্রমিক হিসাবেই স্বপ্ন ছিল। আমি কোনোদিন সংবাদকর্মী হব সে ধরনের কোনো পরিকল্পনা আমার ভেতরে ছিল না, এবং এখনও আমি সংবাদকর্মী হিসাবে ঠিক পরিচয় দিই না, কারণ ঠিক সাংবাদিক হয়ে উঠতে পারিনি আমি। অনেকটা গানের মানুষ, অনেকটা সবুজ শ্রমিক বলতে পারি। জেমসের সাথে প্রথম দেখা হয় মূলত একেবারেই খুব ভালো কোনো স্মৃতি না, সাউন্ড গার্ডেনে যেতাম। পরিমল নিশ্চয় ছবিতে দেখবেন, পরিমল ছিল সাউন্ড গার্ডেনের ম্যানেজার, এবং তার সাথে খাতির করার চেষ্টা করতাম, কারণ জেমস ভাইয়ের সাথে যখন জেমস ভাই ঢুকতেন তখন মেবি জেমস ভাইয়ের ফিলিংসের 3rd কোনো অ্যালবামের কাজ চলছে, এবং সেই সময় শিফটে থাকা যেত না। এবং জেমস ভাইয়ের যে প্রথম যে ড্রয়িং রুম ছিল সাউন্ড গার্ডেনের, যে প্রথম বৈঠকখানা, সেখানে অনেক অল মিউজিশিয়ানস থাকতো, তার অনেক ভক্তরা বসে থাকতো, ভক্তদের একটা লাইন থাকতো, এবং ছেলে মেয়ে অনেকে থাকতো, দূর দূরান্ত থেকে আসতো। এমনও হয়েছে যে পরিবার সহ চলে আসছে,
হয়তো মেয়ের খুব বায়না ধরেছে জেমস ভাইয়ের সাথে দেখা করবে, দেখা গেল যে বাবা মা ভাই বোন সবাই সহ চলে আসছে। সো এরকম একটা গ্যাদারিং থাকতো, এবং যেদিন জেমস ভাইয়ের শিফট থাকতো তখন মোবাইলের যুগ আসেনি, কিন্তু কিভাবে টের পেয়ে যেত, খোঁজ নিতেন। আমরাও যেমন সাউন্ড গার্ডেনে ফোন করতাম, তখন সাউন্ড গার্ডেনের নাম্বার আমার মুখস্থ থাকতো যে কবে জেমস ভাইয়ের শিফট আসবে, কবে মাকসুদ ভাই কাজ করবে ইত্যাদি। আমার যেহেতু গান লেখার একটা তাড়না ছিল, কিন্তু তখনও সংবাদকর্মী হয়ে ওঠেনি, পরিচয় নাই। সো কামরুল ছিল জেমস ভাইয়ের একেবারে ছায়া শরীর, অর্থাৎ জেমস ভাইয়ের সাথে রোডি বলা হয়। জেমস ভাইয়ের সব কিছু দেখাশোনা করতো, কিবোর্ড টেনে দিত বা গিটার পরিষ্কার করতো, সব কিছু সহকারী। কামরুল এখন 21 টিভিতে কাজ করে। সো তার সাথে একটু খাতির জোগানোর চেষ্টা করলাম, কারণ হচ্ছে জেমস ভাইকে আমরা কিছু গান দেবো। মান্না ভাই বললেন যে বকুল ভাই আপনাকে তো আমি খুঁজতেছি, তো আমার ছবিতে তো গান লিখতে হবে। আমি বললাম যে আপনার ছবির মনের সাথে যুদ্ধ তো গান তো শেষ হয়ে গেছে, আমি তো যুদ্ধ জানি। বললো না আসল গানটাই রয়ে গেছে, ওই গানটা আপনি লিখবেন। আচ্ছা, তা আমি আসল গান বললো যে হ্যাঁ, এটা আমার একটা গান রয়ে গেছে, এই গানটা আপনি ছাড়া এটা হবে না, কারণ এটা কাহিনী আছে। আমি বললাম কী কাহিনী? বলে যে এই ছবিতে আমার জেমসকে লাগবে। হ্যাঁ, এবং ইন্ডাস্ট্রি সবাই বলছে যে জেমস তো একমাত্র বকুল ভাই পারবে রাজি করাতে। তো আমি বললাম যে হ্যাঁ, জেমস ভাই তো চলচ্চিত্রে, বাংলা চলচ্চিত্রে গান করবেন না, কারণ ওনার অভিমান আছে। ওনার মীরাবাই গানটা নারীর মন ছবিতে ব্যবহার করছে ওনার অনুমতি না নিয়ে, যার জন্য উনি খুব রেগেছিলেন। এই জন্য বলছেন বাংলা সিনেমাতে গান করবেন। বলে যে না, আপনি চেষ্টা করলে হবে। তো এইটা আমার গান। তা আমি বললাম যে আমি চেষ্টা করে দেখি, আমি জানি না কতদূর পারবো কিনা। বললো না, আপনি পারবেন, আপনি দেখেন না ওনার রাজি করাতে পারেন কিনা। তখন আবার জেমস ভাইয়ের ওই যে ভিগি ভিগি রাতে গানটা সুপার ডুপার হিট। হ্যাঁ, তো আমি জেমস ভাইকে ফোন দিলাম। আমি তো জেমস ভাই ওরকম কিছু বলি না। তো এর আগে জেমস ভাই শুধু আমার অ্যালবামে গান করেছেন, ওই যেমন আমার তুমি জানলে না, প্রিন্স মাহমুদের সুরে, এই গানটা তো খুবই অসাধারণ একটা গান। তারপরে নিয়ম শাসন বারণ, ওইটাও আমার লেখা, ওই 2টা গানই করেছেন উনি। তা আমি জেমস ভাইকে ফোন দিলাম, জেমস ভাই আমার সঙ্গে তো খুব ভালো সম্পর্ক। তা আমি বললাম জেমস ভাই একটা আমার অনুরোধ আছে। বললো যে কী বল? তা আমি বললাম যে একটা ফিল্মে গান করতে হবে। বলে যে না, বাংলা সিনেমাতে আমি গান করি না। তা আমি বললাম যে আমার কখনো তো আপনাকে কোনো রিকোয়েস্ট করিনি, এটা রিকোয়েস্ট, এটা প্রথম এবং শেষ, একটা গান করেন অন্তত, আপনার একটা রাখবেন না, একটা আপনি একটা গান করেছেন। তারপরে উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছোস আমি রাজি, শর্ত 2টা। আমি বললাম কী শর্ত? বললো যে 1 নম্বর উনি একটা বিরাট অঙ্ক চাইলেন, 3 লাখ টাকা চেয়েছিলেন ওই সেই সময়। আর বললেন যে গানের লিরিক, গান আমার পছন্দ হতে হবে, লিরিক না, শুধু সুর সব মিলে আর কি। গানটা পছন্দ হলে আমি গাবো, আর এই অ্যামাউন্ট দিলে আমি গাবো, এই 2 শর্ত, এর বাইরে কোনো কিছু নাই। তাই আমি বললাম ঠিক আছে, আমি কথা বলি। আমি আবার মান্না ভাইকে সাথে ফোনে কথা বললাম, ফোনে কিন্তু হচ্ছে সব। আচ্ছা, সাথে ফোন দিলাম যে মান্না ভাই, জেমস ভাই তো কথা বলছি, উনি রাজি হয়েছেন, কিন্তু 2টা শর্ত। বলে কী শর্ত? আমি বললাম যে এরকম গান পছন্দ হইতে হবে। বলে এটা আপনার ডিপার্টমেন্ট, আপনারা ঠিক করবেন। আর আমি বলছি আর 3 লাখ টাকা চাইছেন। বলে 3 লাখ টাকা? 3 লাখ টাকা দিয়ে তো পুরো ছবির গান করে ফেললেন। আমি বলছি উনি চাইছেন এটা কিছু। বলেন না ভাই, এত টাকা কেমনে দিব? বললেন ঠিক আছে, আমি 50,000 টাকা দিব, আপনি একটু দেখান না। তা আমি বললাম যে আমি জানি না, রাজি হবে না। তা বলে আপনি বলে দেখেন। আমি আবার ফোন দিলাম জেমস ভাইকে, জেমস ভাই তো মান্না ভাই এটার প্রয়োজক তো উনি 50,000 টাকা দিন। বলে আমি তো তোর মান্না চিনি না, আমি বলছি 2 শর্ত, 1 গান পছন্দ দিতে হবে, 2 নম্বর 3 লাখ টাকা, 3 লাখ টাকার 1 টাকা কম হলে আমি করবো না। হ্যাঁ, হইলে তুই কথা বলিস, নাহলে আমার ফোন দিবি না। তা আমি আবার মান্না ভাইকে বললাম, মান্না ভাই উনি 1 পয়সা, উনি বলছেন 3 লাখ টাকার নিচে করবেন না। তো উনি বলছে যে আমিও শিল্পী, উনিও শিল্পী, আমি একটা ফোন দিয়ে কথা বলি। আমি বলেন। আমি ওনাকে নাম্বার দিলাম, উনি জেমস ভাইকে ফোন দিয়েছেন। একটু পরে আবার মান্না ভাই ফোন দিয়ে বললেন, বকুল ভাই আমার সঙ্গে কথা হয়েছে, আপনাকে বলছে ফোন দিতে। আমি ওনার বলছি আমিও শিল্পী, আপনিও শিল্পী, আপনি এই গানটা করে দেন না, 50,000 টাকা দিব। তো বলছে যে বকুলরে ফোন দিতে বলে। তা আমি ফোন দেওয়ার পরে জেমস ভাই আমাকে টোকে শেষ। বলে তোরে কে বলছে মান্নাকে নাম্বার দিতে? তুই বলছিস আমি রাজি হয়েছি, আমি আবার তুই আর যেন খবরদার ফোন দিবি না, ওই 2 শর্ত হলে ফোন দিবি, নাহলে আমি ফোন দিবি না। তা আমি জেমস ভাইকে আবার মান্না ভাইকে ফোন দিলাম, মান্না ভাই উনি তো অনর যে এই 3 লাখ টাকা নিচে করবেন না। তখন জেমস ভাই, তো মান্না ভাই আমাকে বললেন যে 3 লাখ টাকা জান ডান, একদম আমার কানের মধ্যে এখনো বাজে, জান ডান, 3 লাখ টাকায় দিব, আমার জেমসের গান চাই।